আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদৌস শামীম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। ফিরদৌস সাহেব, একটা মানে বিতর্কই বলবো বা প্রশ্ন তৈরি হয়েছে। গতকাল বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তিনি নাকি উকিল হিসেবে, আইনজীবী হিসেবে সওয়াল করতে গিয়েছিলেন, কিন্তু যে খবরটা পাচ্ছি যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া নাকি একটা চিঠি করেছে কলকাতা হাইকোর্টে যে উনি কি এটা করতে পারেন, মানে ওনার কি সেই মানে ছাড়পত্র আছে, কি নিয়মটা কি আছে? দেখুন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্টেট বার কাউন্সিলকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের সেক্রেটারির কাছ থেকে জানতে চেয়েছেন, কিছু প্রশ্ন করেছেন, সেগুলো জানতে চেয়েছেন। দেখুন, তিনি গতকাল কলকাতা হাইকোর্টে এসেছিলেন একটি মামলায়, ভোট পরবর্তী হিংসার মামলায়। সেই মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট, তিনি অ্যাসিস্টেড হয়েছেন দুজন আইনজীবীর দ্বারা। একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একজন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। এই দুজনই ক্যাবিনেট মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, একজন ক্যাবিনেট মন্ত্রী। দেখুন, এই যদি মুখ্যমন্ত্রী বা অন্য কোনো স্থায়ী পদে, যেখানে অফিস অফ প্রফিট যে পদটি, সেই পদে যখন নিযুক্ত থাকেন, তিনি আইনজীবী হলেও সেই সময় তার আইনজীবীর প্র্যাকটিসটা স্থগিত থাকে, সাসপেন্ডেড থাকে। ফলে তিনি যখন আবার সেই পদ থেকে যদি তিনি সরে আসেন বা তিনি সেই পদে, ধরুন এখন যেমন মুখ্যমন্ত্রী বা অন্য আরেকজন যিনি মন্ত্রী ছিলেন, তারা হেরে গেছেন, সেই এই সময় পদে নেই, তারা যদি আবার প্র্যাকটিস রিজিউম করতে চান, তাহলে প্র্যাকটিস রিজামশন চেয়ে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রপার রিজামশন ফিস দিয়ে সার্টিফিকেট অফ প্র্যাকটিস নেওয়ার পরেই প্র্যাকটিস করতে পারবেন। এটাই নিয়ম। আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইবো। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু, তিনি জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্ট থেকে রিটায়ার করেছেন। তিনি প্র্যাকটিস করতে চান বলে, তিনি তার প্র্যাকটিসটাকে রিজিউম করতে চান বলে রিজামশন ফিস জমা দিয়েছেন, রিজামশন অ্যাপ্লিকেশন করেছেন। টিল ডেট এখনো পর্যন্ত তার রিজামশন সেই অ্যাপ্লিকেশনটি এবং ফিজের সাপেক্ষে এখনো সেটি ডিসাইডেড হয়নি। ফলে তিনি সার্টিফিকেট প্র্যাকটিস পাচ্ছেন না, তিনি এখনো পাননি বলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তিনি প্র্যাকটিস করতে পারছেন না। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো 4 তারিখে রেজাল্ট হয়েছে, 9 তারিখে নতুন মন্ত্রী মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা শপথ নিয়েছে। ফলে এই অতি স্বল্প সময়ের মধ্যে তিনি আদৌ প্র্যাকটিস করার অনুমতি পেয়েছেন কি পাননি, এ প্রশ্নের জবাব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথী চন্দ্রিমা দেবী, তারাই বলতে পারবেন। ফলে তাদের নিশ্চিতভাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া যখন স্টেট বার কাউন্সিলের কাছ থেকে জানতে চেয়েছে, তখন তারা নিশ্চিতভাবে সেই তথ্য জানাবেন। তবে নিয়মটা খুব পরিষ্কার। যদি কেউ কোনো স্থায়ী পদে থাকে, ধরুন একজন আইএস অফিসার, তিনি এলএলবি পাশ করার পরে তিনি স্টেট বার স্টেটের রোলে তার নাম ছিল অ্যাডভোকেট রোলে, তারপরে তিনি হয়তো কিছুদিন প্র্যাকটিসও করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি আইএস অফিসার হিসেবে ইউপিএসসি ক্লিয়ার করে আইএস অফিসার হিসেবে তিনি নিযুক্ত থেকেছেন এবং সারা জীবন কাজ করেছেন। হয়তো রিটায়ার্ড করার পর তিনি আবার প্র্যাকটিসে আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার প্র্যাকটিসটাকে রিজিউম করতে হবে এবং স্টেট বার কাউন্সিল যখন তাকে প্র্যাকটিস করার অনুমতি দেবে, সেই অনুমতি সাপেক্ষেই তিনি প্র্যাকটিস করতে পারবেন। এবং একজন অ্যাডভোকেট না হয়ে যদি অ্যাডভোকেট হিসেবে নিজেকে উপস্থাপিত করে যদি প্র্যাকটিস করেন কোনো আদালতের সামনে, তাহলে কিন্তু সেটি আইনত অপরাধ। 6 মাস পর্যন্ত জেলের প্রভিশন রয়েছে অ্যাডভোকেট অ্যাক্টে, স্পেসিফিকলি সেকশন 45-এ স্পেসিফিকলি বলা আছে যে 6 মাস পর্যন্ত জেল হতে পারে যদি কেউ অ্যাডভোকেট না হওয়া সত্ত্বেও নিজেকে অ্যাডভোকেট হিসেবে কোনো আদালতের সামনে উপস্থাপিত করে। দেখুন, আদালতের এই ক্ষমতা রয়েছে যে কাউকে এই পারমিশন দিতে পারে আদালতের সামনে সাবমিশন রাখার ক্ষেত্রে। যেমন ধরুন, কেউ মামলা ইন পার্সন করতে চান, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা সুপ্রিম কোর্টের সামনে ছিল, তিনি ইন পার্সন হয়তো দুটো কথা বলেছেন, সেই সেটা আদালত যদি অনুমতি দেয়, আদালতের অনুমতি সাপেক্ষেই সেটা সম্ভব। এবং যদি অন্য কারোর মামলায় যদি অন্য কেউ, সে অ্যাডভোকেট নয় অথচ তিনি আদালতের সামনে উপস্থাপিত করতে চান সেই মামলাটি, তাহলে তাকে কিন্তু আদালতের কাছে পারমিশন নিতে হবে। আদালত সেই পারমিশন গ্রান্ট করার পরেই আদালতের সামনে তিনি সাবমিশন রাখতে পারেন। আপনি নিজেকে অ্যাডভোকেট হিসেবে সেখানে পরিচয় দেবেন, অ্যাডভোকেট না হওয়ার সত্ত্বেও সেটা উচিত নয়, সেটা কাম্য নয়, সেটা আইনত অপরাধ, সেটা আইনসঙ্গতও নয়। এখন তিনি অ্যাডভোকেট হিসেবে তার প্র্যাকটিস রিজিউম হয়েছে কি হয়নি, সেই জবাব নিশ্চিতভাবে স্টেট বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে দেবে। আশা করবো সে খুব স্বল্প সময়ই দিয়েছে, সেই সময়ের মধ্যে তারা জবাব দেবে, তারপরে আইনানুগ যা ব্যবস্থা নিশ্চিতভাবে না, আপনি যে নিয়মটা বলছেন, আইনটা বলছেন, তো একজন যে কোনো আইনজীবীরই তো জানার কথা, আমার কাছে যেটা বক্তব্য। তো উনি যদি নিজেকে আইনজীবী, উনি তো নিজেকে আইনজীবী বলে বারবার জাহির করেন, তো এটা মিনিমাম উনি জানেন না? চলে এলেন যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিতাড়িত মুখ্যমন্ত্রী, মানে তিনি মানে তার সেই ক্ষমতা এখনো ভাবছেন নাকি যে নিয়মকে এড়িয়ে
আসলে আসলে বিষয়টা তিনি হয়তো ভেবেছেন ওই সবকিছুই নিজের মতো করে নিয়ে নেওয়া যায়, যেমন ইচ্ছা, ওই অ্যাজ ইউ লাইফ বলতে যেমন করে ইচ্ছা, যেমন সাজো সেরকম করে সাজতে হবে, ফটো মার্কা কাজকর্ম। তো ফলে উনি নিজের মতো করে সবকিছু ভেবে নেন, নিজের মতো করে চলতে পছন্দ করেন। আইন তো উনি কোনোদিনই মানেননি, ফলে আইন মানবো না আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে, এটা প্রমাণ করার চেষ্টা করেন। আসলে যেটা সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে ওনার তো যেহেতু 15 বছরের শাসনকাল ছিল, তারপরে শাসন ক্ষমতা থেকে মানুষ তাকে সরিয়ে দিয়েছে, এরপরে আবার মানুষের সামনে যাওয়ার মতো মুখ রাখেননি, তার কারণ যে পরিমাণ দুর্নীতি করেছেন। এখন মানুষের সামনে যেতে গেলে একটা তো পোডিয়াম ব্যবহার করতে হবে, এখন আদালতকে রাজনৈতিক পোডিয়াম হিসেবে ব্যবহার করতে চাইছেন, যেটা একেবারেই সঙ্গত নয়। আর আপনার মনে থাকবে নিশ্চিতভাবেই এই আদালতে কি কি ভ্যান্ডালিজম চালিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার মানে সাথীরা সঙ্গীরা। আদালত চত্বরে আদালতের সামনে বসে পড়া, আদালতে তালা মারা, আমাদের চেম্বারের নিচে কি অসভ্যতামি করেছে দেখেছেন, বিচারপতির বাড়িতে পোস্টারিং করা। এই কালচার এনেছে কে? এই কালচারগুলো নিয়ে এসছেন, নিয়ে আসার পরে আদালতের কর্তৃত্বকে আপনার ডিমিন করেছেন। আর আজকে সেই আদালতেই আসছেন আবার রাজনৈতিকভাবে সেই আদালতকে ব্যবহার করার জন্য। মানুষ এগুলো বুঝে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝেছেন যে তার সরাসরি মানুষের কাছে যাওয়ার মতো এই মুহূর্তে মুখ নেই, তাই আদালতকে রাজনৈতিক পোডিয়াম হিসেবে ব্যবহার করতে চাইছেন। এখন ফটো মার্কা কিছু কাজকর্ম করে নিজের মতো করে চলে যদি আবার মানুষের কাছে ফিরে আসা যায়, কিন্তু মানুষ ওনাকে পরিত্যাগ করেছেন, মানুষ আর কোনোভাবেই ওনাকে গ্রহণ করতে চান না। ফলে এই এখন মানুষের কাছে যেহেতু সরাসরি যেতে পারছেন না, তাই আদালতকে রাজনৈতিক পোডিয়াম হিসেবে ব্যবহার করতে চাইছেন, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আপনার নিশ্চিতভাবে কোনো বিভ্রান্তি থাকলে নিশ্চিতভাবেই আদালতে আসতে পারেন, আদালতে মামলা করতে পারেন, নিশ্চিতভাবেই করতে পারেন। একসময় তো উনিই বলতেন না আমাদেরকে যে কথায় কথায় মামলা করে দেয়, আজকে কেন আদালতে আসছেন? একসময় উনি ওই বিধানসভার অভ্যন্তরে বিধানসভার 75 বছর পূর্তি উদযাপনে কি বলেছিলেন? টাকার বিনিময়ে নাকি বেচা কেনা যায়। সেই নিয়ে কন্টেম্প প্রসিডিংস তো ইনিশিয়েট হয়েছিল কলকাতা হাইকোর্টে, যদিও তাকে সাবধান বানিয়ে দিয়ে সেই সময় ড্রপ করিয়ে দিয়েছিল কন্টেম্প প্রসিডিং কলকাতা হাইকোর্ট, কিন্তু সাবধান বাণীতে শুনিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় আইন উনি কোনোদিনই মানেননি, এক্ষেত্রে আইন উনি মানবেন না এই অ্যাপ্রোচ নিয়েই উনি এসছেন। যাই হোক, দেখুন আইন মানবো না বললে তো হয় না, আইন আপনাকে মানতেই হবে। দুর্ভাগ্য যে আদালতকে রাজনৈতিক পোডিয়াম হিসেবে ব্যবহার করছে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। আবার কেস 6 মাস জেল হতে পারে এমন কেস আবারও খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকে দেখেছেন আপনারা, হঠাৎ করেই কলকাতা হাইকোর্টে চলে গেছিলেন উকিল হিসেবে, আইনজীবী হিসেবে লড়ার জন্যে, কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রশ্ন করেছে বা জানতে চেয়েছে যে ওনার কি সেই অনুমতি আছে, সেই ছাড়পত্র আছে। ওকালতি পড়েছি মানে যখন খুশি প্র্যাকটিসে ঢুকে যাব, এটা তো হতে পারে না। একটা নিয়ম আছে, বার কাউন্সিলের একটা নিয়ম আছে, সিস্টেম আছে। যারা অন্য কোনো কাজে চলে যান ফুল টাইম, সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। উনি মুখ্যমন্ত্রী ছিলেন, বিতাড়িত হয়েছেন সেখান থেকে, তারপরে হঠাৎ করে মনে হলো আমি কোর্টে যাব, একটা কালো কোট পরে চলে এলেন, কাপড় পরে ঢুকে পড়লেন। এটা তো হতে পারে না, সব কিছুর নিয়ম আছে না, তো এরকম করা যায় না। এবং নিয়ম বলতে মানে কঠিন নিয়ম, মানে এরকম করলে সাজা 6 মাস পর্যন্ত সাজা হতে পারে, এইরকম কঠিন নিয়ম। একটা সিস্টেম আছে, তো উনি কি সিস্টেম মেনেছেন? আর কী করি বা উনি পেলেন? কবে অ্যাপ্লাই করলেন, কবে ফিজ জমা করলেন, কবে বা অনুমতি দেওয়া হলো? কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অবসর নিয়েছেন বিশ্বজিৎ বাসু, তিনি আইনি পেশায় ফেরার জন্যে তিনি অ্যাপিল করেছেন, তার এখনও এটা মানে হয়নি, তিনি হাতে পাননি, ফলে তিনি এখনও প্র্যাকটিস করতে পারলেন না। কবে জানুয়ারিতে তিনি মানে অবসর নিয়েছেন, আর ইনি 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে, এখনও তো পদত্যাগ উনি তো করেননি বলছেন, উনি তো বলছেন পদত্যাগ করিনি। তাহলে পদত্যাগ করেননি, ওখানে আবার এখানে চলে এসছেন, ফলে ওদিক দিয়েও কিন্তু ফেসেছেন। এই যে পদত্যাগ করিনি বলছিলেন না, তো পদত্যাগ যদি না করে থাকেন, যদিও ওটার কোনো মূল্য নেই, কিন্তু ওনার কথা অনুযায়ী যদি পদত্যাগ না করে থাকেন, তাহলে আবার কী করে প্র্যাকটিস করতে এসছেন? আপনি ইন পার্সন ব্যক্তিগত ব্যাপারে অ্যাপ্লাই করা যায়। আপনি উকিল হিসেবে
আপনি কি করে এসছেন? আমি কোর্টে যাব আইনজীবী হিসেবে। ফলে ধরেছেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া ধরেছে, জানতে চেয়েছে, দেখা যাক না কি যায়, মানে রাজ্য বার কাউন্সিল যেটা আছে, স্টেট বার কাউন্সিল, সেখান থেকে উত্তর যায়। উত্তর কি আর যাবে? উত্তর যেটা আমরা পাচ্ছি সূত্রে, ও না, কোনো পারমিশন ছিল না, উনি চলে এসছেন, উনি ভেবেছেন আমি সেই ক্ষমতাবান একজন, যা খুশি করতে পারি। যা খুশি তো করা যায় না। জনতার আদালতে থাপ্পড় খেয়েছেন, আবার হাইকোর্টে এসে ভাবছেন আমি উকিলগিরি করব। উকিলগিরি কি, ওই তো উনি যা লড়েন, কিছু রেজাল্ট আসে না, সুপ্রিম কোর্টে গিয়ে দেখলেন তো কিরকম ঘেটে ঘ করে দিয়ে চলে এসেছিলেন, কিছুই না। উনি এটাকে ওই যেটা বলছিলেন ফিরদৌস শামীম সাহেব, যে এটা জাস্ট একটা ওই ছবি, খিচমেরি ফটো টাইপের কেস আর কি। দেখো আমি কত কি করছি, দেখাচ্ছি, এই। এখন তো কিছু নেই, আর তো মিডিয়াও যায় না, কোনো খবরও হয় না, মানুষও, মানে দলের লোকেরাও নিস্তেজ হয়ে পড়ছেন, ফলে একটু দেখানো, দেখো আমি কত করছি। তো এসব তো ইচ্ছে করলে তো করা যায় না। আপনি কালীঘাটে একটা কোর্ট বসিয়ে ফেলুন না, ওখানে বসে করুন না। আপনি হাইকোর্টে এসে তো এসব তো করতে পারেন না। তবে কালকে এখানে আসার পর যা চোর স্লোগান হয়েছে, আর উনি এখানে ফিরবেন কিনা সন্দেহ আছে। দর্শক মনে আছে তো কালকে চোর হয়েছে, জয় শ্রীরাম স্লোগান হয়েছে, এইসব হয়েছে, আর মনে হয় না উনি আসবেন। আর আসার বিধানও তো দেখতে পাচ্ছি না, সুযোগও দেখতে পাচ্ছি না, যেভাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া একেবারে চিঠি করে বলে দিয়েছে যে এটা কী করে সম্ভব হলো, ওনার কি অনুমতি আছে। ফলে এদিক দিয়েও ধরা হয়েছে, ওদিক দিয়ে চোর মানে স্লোগান ইত্যাদি চলেছে, আর মনে হচ্ছে বের হচ্ছেন না। দেখা যাক আবার উনি কবে বের হন। তবে এটা ঠিক, যদি এরকম নিয়ম ভঙ্গ করে চলে যান কোর্টেতে, অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কেসের পর কেস, এখানেই তো হয়ে যাবেন শেষ। আর পলিটিক্স কবে করবেন? হ্যাঁ, চোখ মুখের তো যা হাল, কদিনে কত চেঞ্জ না, এই জাস্ট 1-1.5 মাস আগে কি চেহারা। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার পরে মমতা ব্যানার্জি যেইভাবে হেরেছেন, সেই হারার পরেও আসলে তার কোনো রকম লজ্জা তার হয়নি। সে এখনও পর্যন্ত বাইরে বের হয়, এবং বাইরে বের হয়ে মানুষকে কিভাবে মুখটা তারা দেখায়, সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। এবং সে শুধু মুখই দেখায় না, সে হাইকোর্টে গিয়ে পুরো জাতির সামনে উঠেছে, এবং সেখানে সে যে এখনও মুখ্যমন্ত্রী রয়েছেন, সে পদত্যাগ করেননি, এমন কিছু আপডেট সে ওখানে তুলে ধরেন। এবং এইসব তথ্য আসলে হাইকোর্টে নিয়ে দেওয়ার পর সে উল্টো বিলে মামলা খেয়েছে। দর্শক, আপনার কাছে কী মনে হয় যে মমতা ব্যানার্জির যেই মমতা ব্যানার্জির দাবি হচ্ছে মমতা ব্যানার্জি ভোটে জিতেছে, কিন্তু তাকে হারানো হয়েছে, এমনটি কিন্তু মমতা ব্যানার্জির দাবি। মমতা ব্যানার্জি এমনটি দাবি করলেন। আচ্ছা, মমতা ব্যানার্জিকে কে মমতা ব্যানার্জির ভোট কেড়ে নিয়েছে? মমতা ব্যানার্জি যেখানে ভারতের যে পশ্চিমবঙ্গে যে জনগণ আছে, সেই জনগণ বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, এই সব মানুষের উপর এমনভাবে নির্যাতন করেছে। শুধু সে একা যদি নির্যাতন করতো তাহলে হতো, তার ভাইপো অভিষেক সেই নির্যাতনে অভিষেক ফলাইছে আর কি, এরকম একটি অবস্থা। তো অভিষেক কি করলো, অভিষেক আসলে কি করছে না করছে, সেই ক্ষোভ, মানুষের যে ক্ষোভ ছিল অভিষেকের প্রতি, সেই ক্ষোভ কিন্তু অভিষেক তুলে ধরেছে। এবং অভিষেক ব্যানার্জি আসলে সাধারণ মানুষের উপর কিভাবে নির্যাতন অত্যাচার করেছে, সেই বিষয়গুলি কিন্তু সাধারণ মানুষ পরের দিন ক্ষোভ জানিয়েছে, এবং অভিষেকের বাসার সামনে গিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। প্রিয় দর্শক, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির যে অবস্থা, এই অবস্থায় আসলে পশ্চিমবঙ্গের রাজনীতি থাকলে পশ্চিমবঙ্গ আসলে কখনোই উন্নতির দিকে এগোতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের যেই রাজনীতি আসলে প্রথম দিকে ছিল, অনেক আগে এখানে মনে করো হাজার মানুষ ব্যবসা করতে আসতো, হাজার মানুষের এখান থেকে জীবিকা নির্বাহ হতো। এখানে কল কারখানা, মিল, একসময় ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা। সেই কলকাতা এত পিছিয়ে পড়েছে, এবং ভারতবর্ষে অন্য জায়গায় এত পরিমাণে আসলে মানুষ উন্নতি করেছে, সেগুলি আসলে দেখার বিষয়। এবং
সেইগুলো দেখলে আমাদের আসলে অনেক সময় খারাপ লাগে যে যেই কলকাতা একসময় এত উন্নত ছিল, এত সরঞ্জাম ছিল, আসলে কাজকর্ম করার জন্য বাহির থেকে অন্য জায়গা থেকে কাজ করতে আসতো এই ইসে এই কলকাতা, সেই কলকাতা আজকের দিনে কতটা অবহেলিত, এবং এই অবহেলিত কলকাতাকে যদি আমরা আবার আগের মতো আগের জায়গায় ফিরে নিতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমাদের উচিত যে এই কাজ করে করে আমাদের অনেক রাজনীতিটাকে একটু ডেভেলপ করা, একটু ভালো জায়গায় পৌঁছানো। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যদি ভালো মানুষকে সাপোর্ট দিয়ে রাজনীতিতে এগিয়ে নিতে পারি, তাহলেই আমাদের এই সমাজটা সুন্দর হবে এবং এই সমাজের রাজনীতিটাও সুন্দর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো মানুষকে রাজনৈতিকভাবে সাপোর্ট দিন এবং খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকুন, যাতে করে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং তারা রাজনীতি করা ছেড়ে দিতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।